প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আবার তোমাদের সামনে আজকে হাজির হলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আরও একটা অধ্যায়। আজকের আমাদের অধ্যায়ের নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো আসো এই অধ্যায়ে আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা আজকে রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক কী সেটা জানার চেষ্টা করব। হয়তো অনেকেই জানো। এখানে দেখো, ভিডিওতে দেখা যাচ্ছে একটা বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। সেক্ষেত্রে ঘুরতে থাকলে এর কৌণিক বেগ বা কৌণিক দ্রুতি থাকবে এবং রৈখিক বেগ বা রৈখিক দ্রুতিও থাকবে। দেখো, রৈখিক বেগটা বৃত্তের স্পর্শক বরাবর দেখা যাবে, ভি দ্বারা দেখানো হচ্ছে চিত্রে। দেখো আমরা ভি। আর কৌণিক দ্রুতি বা কৌণিক বেগটা বৃত্তের কেন্দ্র বরাবর লম্বভাবে হবে এই বৃত্তের তলের উপরে, এবং এক্ষেত্রে কৌণিক ত্বরণও থাকবে। এখানে আমি একটা চিত্র আঁকছি, দেখতে পাচ্ছ। মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে একটা বিন্দু বা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। এখানে ঘুরতে ঘুরতে কোনো এক সময় এই বিন্দুতে আসলো, এবং দেখা যাচ্ছে যে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, এর কেন্দ্র ও, এবং ধরে নিলাম যে এই বস্তুটা ভি রৈখিক দ্রুতিতে ঘুরতেছে। তাহলে এখানে রৈখিক দ্রুতির দিক দেখানো হয়েছে, ভি রৈখিক দ্রুতি, এর বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ, এবং এটার কৌণিক বেগ বা কৌণিক দ্রুতি যেটাকে বলে, কৌণিক দ্রুতি ওমেগা, আমরা ধরে নিয়েছি ওমেগা কৌণিক দ্রুতি। কৌণিক দ্রুতি এখানে সবুজ রং দিয়ে যে দেখা যাচ্ছে, যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সেটাই হচ্ছে কৌণিক দ্রুতি, এবং এর দিক হবে উপরের দিকে যদি এভাবে ঘুরতে থাকে, এবং এটার পর্যায়কাল ধরে নিচ্ছি টি। এখন আমরা এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে এই বৃত্তের একটা পরিধি আছে। তাহলে আমরা পরিধি সমান আমরা কী জানি? দেখো, এখানে লিখছি আমরা বৃত্তের পরিধি সমান 2πr, আরটা বৃত্তের ব্যাসার্ধ। এখন বস্তুটা মনে করো যে এ বিন্দু থেকে যদি যাত্রা করে একবার ঘুরে আবার এ বিন্দুতে ফিরে আসতো, তাহলে এটাকে বলতাম আমরা একবার ঘূর্ণন বা একটা পূর্ণ ঘূর্ণন। তাহলে একবার এ বিন্দু থেকে যাত্রা করে আবার এ বিন্দুতে একবার ফিরে আসলে যে সময় লাগে, এই সময়টাকে আমরা কি বলি? পর্যায়কাল। পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করছি। এবং এক্ষেত্রে মনে রাখবা যে এই বিন্দুতে যাত্রা করে এটা যদি একটা বৃত্তাকার পথ হতো, চলার পথ হতো, তাহলে আমরা এই বিন্দু থেকে এই পথ দিয়ে পুরা বৃত্ত ঘুরে এসে আবার এই বিন্দুতে ফিরে আসলে যে দূরত্ব অতিক্রম করতাম, মানে যে রৈখিক দূরত্ব অতিক্রম করতাম, সেই দূরত্বটা কী হতো? এই বৃত্তের পরিধির সমান। তাহলে আমরা বৃত্তের পরিধি আর এখানে অতিক্রান্ত রৈখিক দূরত্ব একবার ঘুরে আসলে সেটা আমরা পাবো 2πr। আমরা কত বেগে ঘুরে আসতেছে? ভি রৈখিক দ্রুতিতে। তাহলে আমরা জানি বেগ বা দ্রুতি বের করতে হয় কীভাবে? অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা রৈখিক দ্রুতি পেয়ে যাই। তাহলে আমরা এখানে লিখছি, দেখো, রৈখিক দ্রুতি ভি সমান দূরত্ব ভাগ সময়। তো এখানে আমরা দূরত্বটা কি পেলাম? দূরত্ব আমরা পেলাম হচ্ছে বৃত্তের পরিধি সমান 2πr, আর এখানে একবার ঘুরে আসলে যে সময়, সেই সময়টাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে আমরা পর্যায়কাল বদলে টি বসাই দিলাম। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে বা আমরা লিখতে পারি কি, টি সমান লিখতে পারি 2πr/v। তোমরা এটার একটা সমীকরণ দিতে পারি, একটা সমীকরণ দাও। আবার কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ, তোমরা হয়তো নাম শুনেছো। কৌণিক দ্রুতিটা এখানে কি তার প্রকাশ হচ্ছে ওমেগা। তাহলে আমরা আবার কৌণিক দ্রুতি ওমেগা সমান আমরা কীভাবে বের করব? আমরা কৌণিক দ্রুতির ক্ষেত্রেও ওই একইভাবে রৈখিক দ্রুতি যেভাবে বের করতে হয়, কৌণিক দ্রুতি সেভাবে বের করতে হয়। এখানে আমরা কী লিখছি? দেখো, কৌণিক দ্রুতি ওমেগা সমান কৌণিক সরণ ভাগ সময়, অর্থাৎ মোট অতিক্রান্ত সরণকে সময় দ্বারা ভাগ করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু কৌণিক, তো তোমরা জানো যে এখান থেকে যদি আমরা একবার পুরো বস্তুটা ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসে, তাহলে টোটাল কত কোণ তৈরি করবে? 360 ডিগ্রি। এটা যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, তাহলে এটা হবে 2π। তাহলে এখানে কৌণিক সরণ একবার ঘুরে আসলে মোট কৌণিক সরণ কত হবে? 2π। তাহলে এখানে আমরা লিখতে পারো 2π, আর একবার ঘুরে আসলে সময়টাকে কী বলি? পর্যায়কাল। তাহলে এখানে টি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা যদি আবার কোনাকুনি গুণ করে দিই, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? টি সমান 2π/ω। এটা 2 নম্বর সমীকরণ ধরে নাও। এখন আমরা দেখো যে 2 আর 1 একই সমীকরণ, এটাও টি সমান লিখলে
1 ও 2 থেকে লিখতে পারি যে 2 পাই আর বাই ভি সমান লিখতে পারি 2 পাই বাই ওমেগা। উভয় পক্ষকে 2 পাই চলে যায়, বা এখান থেকে আমরা লিখতে পারি শেষ পর্যন্ত আর বাই ভি সমান 1 বাই ওমেগা। তাহলে আমরা কী পেলাম? আর বাই ভি সমান 1 বাই ওমেগা, উভয় পক্ষকে 2 পাই বাদ দিলে, বা এখান থেকে আমরা আবার লিখতে পারতেছি কি যে কোনাকুনি গুণ করে দিলে ভি সমান ওমেগা আর। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সম্পর্ক। তাহলে এখানে আমরা কি পেলাম? রৈখিক দ্রুতি সমান হচ্ছে কৌণিক দ্রুতি ইন্টু ব্যাসার্ধ। এটাই হচ্ছে রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আমরা আরও একটা বিষয় দেখি, কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী সেটা আমরা দেখব। দেখো, আগের চিত্রটা আঁকছি, এখানে ওই বস্তুটা যদি বৃত্তাকার পথে এইভাবে ঘুরতে থাকে তাহলে এই ক্ষেত্রে কৌণিক ত্বরণ সৃষ্টি হয়, রৈখিক ত্বরণ সৃষ্টি হয়, কৌণিক বেগ সৃষ্টি হয়, রৈখিক বেগ সৃষ্টি হয়। তো সেগুলোর ভিতরে সম্পর্ক আমরা দেখব। দেখো, আমরা রৈখিক ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এ দ্বারা লিখছি। আর কৌণিক ত্বরণকে কী দ্বারা প্রকাশ করি? আলফা দ্বারা। তাহলে আমরা এর আগেই শিখছি, দেখো যে রৈখিক দ্রুতি এবং কৌণিক দ্রুতির ভিতরে সম্পর্ক আমরা কী পেয়েছিলাম? ভি ইকুয়ালস টু ওমেগা আর। এখন তাহলে দ্রুতি থেকে ত্বরণ কীভাবে পাওয়া যায়? আমরা দ্রুতিকে যদি সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করি তাহলে ত্বরণ পাবো, ঠিক আছে? তাহলে দেখো, আমরা 1 নম্বর সমীকরণে এখানে বেগ আছে, তাহলে বেগকে আমরা যদি সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন বা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পেতে পারি। তাহলে আমরা এখন কি করছি যে 1 নম্বর সমীকরণকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করে পাই। দেখো, ব্যবকলন করলে সময়ের সাপেক্ষে ব্যবকলনকে কীভাবে লিখতে হয়? ডি ডিটি বামপক্ষ, এটাকে সময়ের সাপেক্ষে ব্যবকলন বলে, ডি ডিটি। বামপক্ষ ছিল ভি, ডান পক্ষকে ব্যবকলন করব সময়ের সাপেক্ষে ডি ডিটি, এখানে ওমেগা আর। তো এখানে এটাকে ব্যবকলন করলে এটা আমরা লিখতে পারি হচ্ছে ডিভি বাই ডিটি, এটা লিখতে পারি। এখানে আরটা যেহেতু ব্যাসার্ধ, এটার ভিতরে সময় নাই, তাহলে এটা ধ্রুবক হবে, কারণ এখানে চলক হচ্ছে টি, সময়। তাহলে আমরা আরটাকে বাইরে আনলে এটা লিখতে পারি আর ইন্টু ডি ওমেগা বাই ডিটি। এখন আমরা কি জানি? এখন আমরা জানি হচ্ছে যে রৈখিক ত্বরণ এর সমান আমরা কি জানি? ডিভি বাই ডিটি, এটা। তো এটা আমরা এই ডিভি বাই ডিটির বদলে আমরা লিখতে পারি। আবার কৌণিক ত্বরণ আমরা কৌণিক ত্বরণের সংজ্ঞা থেকে কি জানি? আলফা সমান হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। অর্থাৎ বা এটাকে এভাবে লিখতে পারি ডি ডিটি ভি, এটাকে এভাবে লিখতে পারি ডি ডিটি ওমেগা। তো এখানে দেখো যে আমরা কৌণিক রৈখিক ত্বরণের সংজ্ঞা থেকে জানি যে বেগকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করলে যেটা পাওয়া যায় সেটাকে রৈখিক ত্বরণ বলে, ডি ডিটি ভি, বা এটাকে এভাবে লেখা যায় ডিভি বাই ডিটি। তো এটা বামপক্ষে দেখো এটা আছে। আর আমরা জানি কৌণিক ত্বরণের সংজ্ঞা থেকে জানি যে কৌণিক বেগকে বা কৌণিক দ্রুতিকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করলে কৌণিক ত্বরণ পাওয়া যাবে। তো এখানে দেখো কৌণিক দ্রুতি ওমেগাকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করা হয়েছে, এটা সমান এটা লেখা যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি আলফা বা কৌণিক ত্বরণ। তাহলে আমরা শেষ পর্যন্ত এটার বদলে আমরা কি লিখতে পারছি? রৈখিক ত্বরণ এ, আর আর তো ছিলই সাথে, আর এটার বদলে কি লিখছি? ডি ওমেগা ডিটি, এটা আলফা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম? এ ইকুয়াল টু আলফা আর। এটাই হচ্ছে কি পেলাম আমরা? রৈখিক ত্বরণ সমান ইন্টু কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের ভিতরে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? আমরা জানি রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতির ভিতরে সম্পর্ক ভি ইকুয়াল টু ওমেগা আর। আর রৈখিক বেগ এবং কৌণিক বেগের ভিতরে সম্পর্ক হচ্ছে ভি সমান ওমেগা ক্রস আর, ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। অর্থাৎ কৌণিক বেগ এবং অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণনকেই রৈখিক বেগ বলে। এটা তোমরা মনে রাখবে সূত্রটা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের আরও একটা বিষয় বোঝার চেষ্টা করব।
কোনো বস্তু যদি কোনো অক্ষ বা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে এই ক্ষেত্রে আরও এক ধরনের গতিশক্তি আসে, যেটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। অর্থাৎ ঘূর্ণনের ফলে যে গতিশক্তি সৃষ্টি হয় সেটাকে বলা হয় ঘূর্ণন গতিশক্তি। আমরা আগে জানতাম শুধু গতিশক্তি, যেটাকে আমরা রৈখিক গতিশক্তি বলি, 12 mv²। তো ঘূর্ণন গতিশক্তি কী হবে চলো আমরা দেখি। এখানে দেখো একটা বস্তু, একটা দৃঢ় বস্তু একটা অক্ষ, মনে করে এবি অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে, এবং পুরো মোট বস্তুটার ভর m সমান m, আর এটা সমগ্র বস্তুটার কৌণিক বেগ ওমেগা। এখন এই বস্তুটা তো অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণার সমন্বয়ে গঠিত। মনে করো প্রথম বস্তুকণার ভর m1, দ্বিতীয়টার m2, তৃতীয়টার, এভাবে n সংখ্যক বস্তু আছে যাদের ভর মনে করো m1 m2 m3 mn বললে ধরে নিতে পারি। তাহলে যেহেতু এটা দৃঢ় বস্তু, তাহলে এই প্রত্যেকটা বস্তুকণায় ওমেগা সমকোণিক বেগে ঘুরবে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি প্রত্যেকটি বস্তুকণার কৌণিক বেগ ওমেগা, কিন্তু রৈখিক বেগ কিন্তু আলাদা। প্রত্যেকটা বস্তুকণার রৈখিক বেগ এক হবে না, কারণ অক্ষ থেকে প্রত্যেকটা বস্তুকণার দূরত্ব আলাদা। যেমন এই বস্তুটার দূরত্ব দেখো সবচেয়ে বেশি, এটা আর একটু কম, এটা আর একটু কম, এটা অনেক কম। যেহেতু দূরত্ব, লম্ব দূরত্ব আলাদা, সেহেতু রৈখিক বেগ কিন্তু আলাদা হবে। তাহলে দেখো ধরে নিলাম প্রথম বস্তুটার m1, যেটা এখানে m1 আছে, m1 এর লম্ব দূরত্ব 4 এবং এটার রৈখিক বেগ v1 বেগে ঘুরতেছে এভাবে বৃত্তাকার পথে অক্ষ কেন্দ্র করে। দ্বিতীয় বস্তুটার ভর m2, এটার রৈখিক বেগ v2 বেগে ঘুরতেছে এবং এর লম্ব দূরত্ব r2। ঠিক একইভাবে তৃতীয় বস্তু, চতুর্থ বস্তুরও আমি চিত্রে দেখাইছি। তাহলে আমরা কি বলতে পারি, m1 ভরের কণাটির রৈখিক বেগ v1 সমান লিখতে পারি ওমেগা r1। আবার m2 ভরের কণাটির রৈখিক বেগ v2 সমান লিখতে পারি ওমেগা r2। mn ভর সম্পন্ন ভরের কণাটির রৈখিক বেগ লিখতে পারি vn সমান ওমেগা rn। এখন আমরা গতিশক্তির সূত্র থেকে আবার কি জানি, যে m1 ভরের কণাটির গতিশক্তি যদি k1 ধরি, তাহলে k1 সমান লিখতে পারি হাফ m1 v1²। থেকে v1 এর মানে এখানে বসাই দিলে আমরা লিখতে পারি হাফ m1 ওমেগা² r1। ঠিক একইভাবে দ্বিতীয়টার লিখতে পারি, দ্বিতীয়টার k2 সমান লিখতে পারি হাফ m1 ওমেগা² r2²। এইভাবে n তম কণাটি যার ভর mn এর গতিশক্তি হবে kn সমান হাফ mn ওমেগা² rn²। তাহলে বস্তুটার মোট গতিশক্তি কীভাবে বের করব, সমগ্র সবগুলো বস্তুকণার গতিশক্তি যোগ করলে মোট গতিশক্তি পাওয়া যাবে। তাহলে মোট গতিশক্তি আমরা k সমান লিখতে পারি k1 প্লাস k2 প্লাস kn। তাহলে এখান থেকে এখন আমরা দেখো এটা কী লিখতে পারি, k1 সমান কী লিখতে পারি হাফ m1 ওমেগা² r1², দ্বিতীয়টার হাফ m2 ওমেগা² r2²। এভাবে n তমটার হবে হাফ mn ওমেগা² rn²। তো দেখো যে এখানে আমরা যদি হাফ ওমেগা² কমন নিই, তাহলে কি পাচ্ছি, হাফ ওমেগা² কমন নিলে থাকছে m1 r1² প্লাস m2 r2² প্লাস mn rn²। কিন্তু এটা কি, এটা হচ্ছে প্রথম বস্তুকণার জড়তার ভ্রামকের সংজ্ঞা থেকে আমরা আগে জানি, এটা হচ্ছে প্রথম বস্তুকণার জড়তার ভ্রামক, এটা দ্বিতীয় বস্তুকণার জড়তার ভ্রামক, এটা n তম বস্তুকণার জড়তার ভ্রামক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে যদি আমরা এখানে দেখো, আসো এখানে লিখতেছি একটু জায়গা যখন, তাহলে এখানে মোট গতিশক্তি k সমান আমরা লিখতে পারছি হাফ ওমেগা²। প্রথমটা জড়তার ভ্রামক, একটা জড়তার ভ্রামক আমরা i দ্বারা প্রকাশিত, এটা i1। দ্বিতীয়টার আমরা বলতে পারি এটা i2, এভাবে n তমটার জড়তার ভ্রামক প্লাস in, বা এটার সমান আমরা শেষ পর্যন্ত লিখতে পারি হাফ ওমেগা² i, কারণ সবগুলো জড়তার ভ্রামক যোগ করলে পুরো বস্তুটার মোট জড়তার ভ্রামক পাবো। অতএব শেষ পর্যন্ত আমরা এই বস্তুটার ঘূর্ণন শক্তি k সমান কি পেলাম, k সমান হচ্ছে হাফ i ওমেগা²। এটাই হচ্ছে আমাদের এই সমগ্র বস্তুটার ঘূর্ণন মোট গতিশক্তি, যেটা পেলাম হচ্ছে k সমান হাফ i ওমেগা²। এখানে i হচ্ছে সমগ্র বস্তুটার মোট জড়তার ভ্রামক। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। এখন আমরা দেখো আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টর্ক। তোমরা হয়তো অনেকে নাম শুনছো টর্কের, আবার অনেকে শোনো নাই। তার আগে আমি একটু বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। তোমরা জানো যে সরল পথে বা সরল রেখায় যদি কোনো বস্তুর ত্বরণ সৃষ্টি করতে চাই, বল প্রয়োগ করতে হয়।
অর্থাৎ সরল রেখায় কোনো বস্তুর যদি ত্বরণ সৃষ্টি করতে চায় তাহলে এই জন্য কে দায়ী? বল দায়ী। বল দিয়ে ত্বরণ সৃষ্টি করা যায়, এটা সরল রেখায় চললে। কিন্তু কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, অর্থাৎ কোনো বস্তু যদি কোনো অক্ষ বা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, সেক্ষেত্রে ত্বরণকে আমরা বলবো কৌণিক ত্বরণ। আর কৌণিক ত্বরণ সৃষ্টি করার জন্য কিন্তু বল প্রয়োগ যথেষ্ট না, এক্ষেত্রে কী প্রয়োগ করা লাগে? টর্ক। তো সেই টর্ক নিয়ে আমরা আলোচনা করব। এখানে ভিডিওতে লক্ষ্য করে একটা টেবিলের উপরে একটা লম্বা দণ্ড রাখা আছে, এর এক প্রান্তে একটা আটকায় দিলাম, একটা স্ক্রু দিয়ে আটকায় দিয়ে যদি অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, দেখো এই পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে ওই অপর স্ক্রুকে কেন্দ্র করে এটা ঘুরতে থাকবে। তাহলে এখানে আমরা প্রয়োগকৃত বল এফ ধরে নিলাম, আর ওই স্ক্রু থেকে বল প্রয়োগের দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব আর, এটাকে আমরা অবস্থান ভেক্টর বলতেছি। তাহলে এই বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটা ঘুরতে থাকবে এবং এক্ষেত্রে টর্কের কারণে ঘুরবে। তাহলে আমরা টর্ক টাও সমান সূত্র হচ্ছে আর ক্রস এফ, অর্থাৎ অবস্থান ভেক্টর এবং বলের ক্রস গুণন টর্ক। এখন দেখো বল প্রয়োগে বস্তুটা ঘুরতেছে এবং এখানে টর্কের দিক কোন দিকে সেটাও আমাদের জেনে রাখতে হবে। অনুযায়ী আর থেকে এফের দিকে একটা ডান থেকে স্ক্রুকে ঘুরালে যেদিকে যাবে সেটা হবে টর্কে। দেখো আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাচ্ছি, এটা টর্ক উপরের দিকে ক্রিয়া করতেছে, টর্ক অক্ষ বরাবর ক্রিয়া করতেছে টর্ক। আর যদি বলটা উল্টা দিকে প্রয়োগ করি সেক্ষেত্রে টর্ক হবে নিচের দিকে, তোমরা খেয়াল করলে দেখতে পাবে। আবার দেখো টর্কটা উপরের দিকে দেখাচ্ছে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরালে উপরের দিকে টর্ক ক্রিয়া করতেছে। আর আমরা যদি বল বিপরীত দিকে প্রয়োগ করি অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে, তাহলে সেক্ষেত্রে টর্কের দিক হবে নিচে। দেখো টর্কের দিক নিচে দেখা যাচ্ছে। আসলে দেখো আমরা চিত্রে দেখো একটা বস্তু আছে, এই দেখো এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে দেখো এফ পরিমাণ বল, বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, এফ পরিমাণ সবুজ রং দিয়ে দেখানো হয়েছে এটা। আর এই বস্তুটা মনে করো একটা বিন্দু বা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তো সেই ক্ষেত্রে ওই তার কেন্দ্র হচ্ছে ও, এবং এটাকে যদি আমরা মূল বিন্দু ধরি তাহলে এক্ষেত্রে বস্তুটা ঘুরতে ঘুরতে কোনো এক সময় এই বিন্দুতে আসলে এই বস্তুটার অবস্থান ভেক্টর হবে ও এ। ও এটা অবস্থান ভেক্টর, মানে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করি, এখানে লেখা আছে দেখো আর ব্যাসার্ধ ভেক্টর। আর এক্ষেত্রে বস্তুর উপরে প্রয়োগ করতে বল কত? এই বরাবর এফ। তাহলে এখানে দেখো অবস্থান ভেক্টর আছে লাল কালি দিয়ে দেখানো এবং প্রযুক্ত বল এফ দিয়ে, দুইটার মধ্যবর্তী কোণ আমরা দেখা যাচ্ছে চিত্রে কী দিয়েছি? থিটা। তাহলে এই ক্ষেত্রে টর্ক কীভাবে পাওয়া যায়? অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে টর্ক পাওয়া যায়। দেখো আমরা টর্কের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, লেখা আছে দেখো এখানে। টর্ক কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণমান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর ও কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। টর্কের টাও দ্বারা প্রকাশ করা হয়, দেখো আমি লিখছি টর্ক টাও সমান আর ক্রস এফ। তাহলে আমরা টর্কের যদি এটা যদি আমি ভেক্টর তুলে দিই তাহলে এখানে লিখতে পারি টাও সমান আর এফ সাইন থিটা। এখানে হচ্ছে ভেক্টর গুণনের নিয়ম অনুযায়ী আমরা এটা লিখতে পারি। টর্ক কয়টা জিনিসের উপরে নির্ভর করে? টর্ক শুধু বলের উপরে নির্ভর করে না, কার উপরে নির্ভর করে? অবস্থান ভেক্টরের মানের উপরে, বলের উপরে এবং কোণের উপরে। কোণটা কার কার মাধ্যমে? এখানে অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ। তোমরা খেয়াল করো, তোমরা যখন দরজা, তোমাদের বাসার যে দরজাগুলো যখন বন্ধ করো বা খোলো, তাহলে ওই দরজাটা দেখবে যে এক সাইডে দরজার পাল্লাটা কবজার সাথে লাগানো থাকে। এখানে দেখো একটা দরজার যখন খোলা হয় তখন এক কবজা যে বরাবর থাকে ওই বরাবর অক্ষ থাকে, ওই অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে দরজাটা। যদি ডানে কবজা থেকে দূরে বামে যদি আমরা ডান পাশে এখানে কবজা বা অক্ষ আছে, যদি আমি দূরে বল প্রয়োগ করি, যে দূরে বল প্রয়োগ করছি, দেখো খুব সহজে দরজাটা খোলা যাচ্ছে। খেয়াল করো সবাই। কিন্তু আমরা যদি খুব কাছে, কবজার কাছে বল প্রয়োগ করছি, দেখো খোলা অনেক কষ্ট, হয় যে কাছে বল প্রয়োগ করছি খোলাই যাচ্ছে না, অনেক কষ্ট। এক্ষেত্রে আমরা বলটা 90 ডিগ্রি কোণে প্রয়োগ করেছিলাম। এখন যদি আমরা 0 ডিগ্রি কোণে বল প্রয়োগ করি, দেখো 0 ডিগ্রি বল প্রয়োগ করলে
দরজা সরানো যাচ্ছে না, অর্থাৎ টর্ক শূন্য হয়, এক্ষেত্রে টর্ক শূন্য হয়ে যাচ্ছে। তোমরা বলটা যদি কবজার উপরে প্রয়োগ করো দেখবে যে দরজা খুলতে পারবে না বা লাগাইতে পারবে না, গতিশীল করতে পারবে না দরজাটাকে, দরজার পাল্লাটাকে। তো দেখবে যে কবজা থেকে যত দূরে তুমি বল প্রয়োগ করবা দেখবে যে পাল্লাটাকে সরানো তত সহজ হবে, এবং পাল্লার অপর প্রান্তে সবচেয়ে দূরে প্রয়োগ করলে সবচেয়ে বেশি টর্ক প্রযুক্ত হবে, সেক্ষেত্রে পাল্লাটাকে সরানো সহজ হয়। এক্ষেত্রে কোণের ব্যাপারও আছে, যদি তুমি কোণটা এখানে 0 ডিগ্রি করো, অর্থাৎ 0 ডিগ্রি তুমি বল প্রয়োগ করো, তাহলে এখানে টর্ক শূন্য হয়ে যাবে, অর্থাৎ আর যদি 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করো পাল্লার উপরে, তাহলে এক্ষেত্রে টর্ক সর্বোচ্চ হবে, খুব সহজেই দরজাটাকে খোলা যাবে। টর্কের আরেকটা নামও আছে, এক্ষেত্রে বলের কারণেই হচ্ছে, সেজন্য বলের ভ্রামককেই কিন্তু টর্ক বলে, বলের ভ্রামককে টর্ক বলে। আর আরেকটা বিষয় বলি, টর্ক যেহেতু ভেক্টর রাশি, এর একটা দিক আছে, এটার দিক কীভাবে বের করবো আমরা, ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। এখানে দেখো যেহেতু এটা ক্রস গুণন, আর ও এফের ক্রস গুণন, অর্থাৎ আমরা যদি একটা ডানহাতি স্ক্রুকে আর থেকে এফের দিকে ঘুরাই, তাহলে ওই স্ক্রুটা যেদিকে যাবে টর্কের দিক বা টাওয়ের দিক হবে সেই দিকে। তো আশা করি টর্কের দিকটাও তোমরা বুঝতে পেরেছো। আরও একটা বিষয় বলি, আমরা টর্ক যে আমরা বের করলাম, টর্কের সাথে জড়তার ভ্রামকেরও কিন্তু একটা সম্পর্ক আছে। কোনো বস্তু যখন কোনো অক্ষ বা কোনো বিন্দু করে কেন্দ্র করে ঘুরতে থাকলে এক্ষেত্রে জড়তার ভ্রামক বসলে একটা বিষয় আছে। জড়তার ভ্রামককে আমরা প্রকাশ করি আয় দ্বারা, আয়কে আমরা বলি জড়তার ভ্রামক। আর এই ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকলে রৈখিক ত্বরণ ছাড়া আরেক ধরনের ত্বরণ সৃষ্টি হয়, সেটাকে বলি আমরা কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি, আলফা দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে টর্ক টাও সমান লেখা যায় আই আলফা, অর্থাৎ টর্ক হচ্ছে কোনো বস্তুর জড়তার ভ্রামক এবং কৌণিক ত্বরণের গুণফলের সমান। তো আশা করি তোমরা টর্ক বুঝতে পেরেছো বিষয়টা কি। এবারে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে চলন গতির ক্ষেত্রে, অর্থাৎ সরল পথে যখন কোনো বস্তু চলে সেক্ষেত্রে ভরবেগ বিষয় থাকে। বস্তুর ভর এবং বেগকে গুণ করলে ভরবেগ পাওয়া যায়, এই ভরবেগটাকে আমরা বলি রৈখিক ভরবেগ। কিন্তু কোনো বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে, সেক্ষেত্রে আরেক ধরনের একটা ভরবেগ পাওয়া যায়, ওইটাকে আমরা বলি হচ্ছে কৌণিক ভরবেগ। তো আসলে আমরা কৌণিক ভরবেগ সেটা জানার চেষ্টা করি। এখানে দেখো একটা বস্তু একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন বৃত্তাকার ঘুরছে, মনে করে এই বস্তুটার ঘুরতে ঘুরতে কোনো এক সময় এই বিন্দুতে আসলো, তাহলে এই যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে সেই বিন্দুটাকে যদি আমরা মূল বিন্দু ধরি, তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান ভেক্টর এখানে আমরা লিখছি আর ওই বস্তুটার ওই মুহূর্তে যদি ওই বস্তুটার ভর যদি এম হয় এবং বস্তুটাকে যদি ভি রৈখিক বেগে ঘোরানো হয়, তাহলে ওই মুহূর্তে বস্তুটার ভরবেগ হবে পি সমান আমরা এম ভি, এটাকে আমরা বলছি রৈখিক ভরবেগ। তাহলে এখানে রৈখিক ভরবেগটা সবুজ কালিতে দেখানো হচ্ছে, এ বরাবর ক্রিয়া করতেছে, এবং এখানে অবস্থান ভেক্টর ও এ বরাবর ক্রিয়া করতেছে, আর রৈখিক ভরবেগ বি এ বরাবর ক্রিয়া করতেছে। এই দুটার মধ্যবর্তী কোণ আমরা এখানে নিলাম থিটা। তাহলে কৌণিক ভরবেগটা কি হবে, যে কৌণিক ভরবেগ হচ্ছে যে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু, অর্থাৎ কোনো অক্ষ বা কোনো কেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর অবস্থান ভেক্টর এবং ওই বস্তুর রৈখিক ভরবেগ ভেক্টরের ভেক্টর গুণফলকেই বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে প্রকাশ করি আমরা হচ্ছে এল দ্বারা, স্মল এল অথবা ক্যাপিটাল এল। এখানে দেখো কৌণিক ভরবেগ আমরা এল ভেক্টর সমান কি লিখছি, আর ক্রস পি, অর্থাৎ কৌণিক ভরবেগ হচ্ছে অবস্থান ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। তো এখানে আমরা যদি এটাকে ভেক্টর চিহ্ন তুলে দিই, মান আকারে লিখি, তাহলে এটা লিখতে পারি আমরা এল সমান আর পি সাইন থিটা। এখানে আর হচ্ছে অবস্থান ভেক্টরের মান, পি রৈখিক ভরবেগ, আর সাইন থিটা হচ্ছে কার মধ্যে কোণ, অবস্থান ভেক্টর এবং রৈখিক ভরবেগ ভেক্টরের মধ্যবর্তী
কোণ। এখন এখানে আরেকটা বিষয় জেনে রাখো তোমরা, যে বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘোরার সময় থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা এল সমান কি লিখতে পারবো, আর পি বা এম ভি আর, এটা লিখতে পারি যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আরেকটা বিষয় বলি, যেহেতু বস্তুটা কোনো অক্ষ বা কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামকেরও একটা বিষয় আছে। তাহলে এই কৌণিক ভরবেগের সাথে জড়তার ভ্রামকেরও সম্পর্ক আছে। সেটা কি, সেটা যদি আমরা বের করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় এল ইকুয়ালস টু আই ওমেগা। এখানে আইটাকে কি বলছি আমরা, আইটাকে বলি হচ্ছে ওই বস্তুর জড়তার ভ্রামক, আর ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এটা হচ্ছে জড়তার ভ্রামকের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। আমাদের এই সূত্রগুলো গাণিতিক সমস্যা করতে হলে প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা গাণিতিক সমস্যা ও তার সমাধান দেখব। আসো। 8 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার লম্বা দড়ি দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। ক, বস্তুটির কৌণিক ভরবেগ ও ঘূর্ণন গতিশক্তি কত? খ, বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের পরিবর্তন অর্ধেক হবে কি? তাহলে এখানে আমরা প্রথমে ডাটাগুলো লিখে নিই। দেখো যে ভর এম সমান দেওয়া আছে কত, 8 কেজি। তাহলে 8 কেজি। ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে যে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে সেটা হচ্ছে 0.2 মিটার। তাহলে এখানে ঘূর্ণনরত বস্তুর ওই যে দড়ির যতটুকু লম্বা ওইটা হবে এর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর সমান 0.2 মিটার। কৌণিক বেগ ওমেগা এটা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড, লিখে নিলাম। এখন বস্তুটা যেহেতু দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, তাহলে এখানে পুরো বস্তুটা একটা ক্ষুদ্র বস্তু হিসাবে আমরা কল্পনা করতে পারি। সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র এখানে আমাদের ব্যবহার হবে। তো আমরা এখানে কৌণিক ভরবেগ চাইছি। আমরা কৌণিক ভরবেগ আমরা জানি এল সমান আই ওমেগা। এখানে আইটা হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা কৌণিক বেগ। তো এখানে বস্তুটা যেহেতু আবার বলতেছে যেহেতু ক্ষুদ্র বস্তু, তো সেক্ষেত্রে আমরা এই জড়তার ভ্রামকের সাধারণ সূত্র জানি এম আর স্কোয়ার। যেহেতু এটার কোনো শেপ নাই, কোনো আকৃতি নাই, তাহলে আমরা আয়ের বদলে লিখলাম এম আর স্কোয়ার, আর ওমেগা ছিল। এখন আমরা এই মানগুলো যদি বসাই দিই, তাহলে দেখো এম এর মান হচ্ছে 8 কেজি, আর এর মান 0.2, এটার স্কোয়ার আছে, ওমেগার মান 2। এটা ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত আছে 0.64 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই আমাদের একটা উত্তর। আর কি চেয়েছে, আমরা কৌণিক ভরবেগ করলাম, এরপরে বলছে ঘূর্ণন গতিশক্তি কত। তাহলে আবার আমরা জানি ঘূর্ণন সূত্র হচ্ছে কে বাই কে। এটা সূত্র আমরা কি জানি, হাফ আই ওমেগা স্কোয়ার। তো এখানে আই সমান আগের মতোই লিখবো এম আর স্কোয়ার। তাহলে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর মানগুলো বসে দিলে আমরা বলবো হাফ ইন্টু এম এর মান 8, আর এর মান 0.2 স্কোয়ার, ওমেগার মান 2, এটার স্কোয়ার। এটা মধ্যে ক্যালকুলেশন করি, এটা পাবো 0.64 তো জুল। এটা অ্যান্সার। তাহলে আমাদের ক নম্বর উত্তর হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা অর্থাৎ খ নম্বরটার সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে খ নম্বরে কি বলছে, বস্তুটির ভর অর্ধেক হলে টর্কের পরিবর্তন অর্ধেক হবে কি? তাহলে আমরা দেখো এখানে আদি ভর m1 সমান ছিল 8 কেজি। এরপরে ভর যদি অর্ধেক হয়, অর্থাৎ পরবর্তী ভর m2 সমান হবে 8/2 মানে 4 কেজি। কৌণিক ত্বরণ ধরে নিলাম আলফা, আদি টর্ক ধরে নিলাম τ1, পরবর্তী টর্ক ধরে নিলাম τ2। আর এখানে যেহেতু বস্তুটা আগের কৌণিক বেগে ঘোরানো হবে, সেহেতু কৌণিক ত্বরণ আগের মতোই থাকবে, পরিবর্তন হবে না। তো প্রথম ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে কী লিখতে পারি, টাও সমান আই আলফাটা তোমরা জানি। তো এখানে আই সমান আবার কী জানি আমরা এম আর স্কোয়ার আলফা, এটা লিখতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে হবে τ1 সমান এম আর m1 আর স্কোয়ার আলফা। আর দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটা লিখতে পারি τ2 সমান
m2 আর স্কয়ার আলফা। এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম আমরা, এটা 2 নম্বর সমীকরণ। এখন 2/1, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করো, তাহলে আমরা কী পাচ্ছি, τ2 ভাগ τ1 সমান m2 আর স্কয়ার আলফা ভাগ m1 আর স্কয়ার আলফা। কেটে যাওয়ার পরে আলফা আর কেটে যাওয়ার পর থাকে m2 ভাগ m1। তো m2 এর মান আমরা জানি 4 আর m1 এর মান 8, এটা 1/2। বা এখান থেকে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি কি, τ2 সমান 1/2 ইন্টু τ1। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা ভর অর্ধেক করা হলে টর্ক τ2 সমান কি, আদি টর্কের অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ আমরা বুঝলাম যে বস্তুটির ভর অর্ধেক করা হলে টর্কও অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ টর্ক অর্ধেক হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো টপিকসে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে আমি এ পর্যন্তই রাখছি। আগামী কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।